আয়নার সামনে বসে সেদিন নিজেকে সাজাচ্ছিলাম শুধু সূর্য ভাইয়ের মুখের একটুখানি প্রশংসার জন্য। নিজের ভাসা ভাসা চোখ দুটোই গাঢ় করে কাজল দিয়েছিলাম। দু হাত ভরে পরেছিলাম লাল রেশমি কাচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। ছুঁয়ে যখন আয়নায় নিজেকে দেখলাম, মনে হচ্ছিল লাল শাড়িতে আমাকে কোনো পরীর চেয়ে কম লাগছে না। সেদিন সাজতে সাজতে জীবনের প্রথম শাড়ি পরার স্মৃতিটা বারবার মনে ভেসে উঠছিল। সেটা ছিল আমার স্কুল জীবনের শেষ অনুষ্ঠান। বান্ধবীদের সাথে পাল্লা দিয়ে বায়না ধরে শাড়ি পরেছিলাম, কিন্তু শাড়ি সামলাতে পারছিলাম না মোটেও। সত্যি বলতে সেদিনও শাড়িটা পরেছিলাম সৌর্য ভাইয়ার জন্য। বড় মার কাছে অনেক বায়না ধরেছিলাম যাতে আমার সেই দেবদাস মার্কা সৌর্য ভাইয়া আমাকে স্কুল থেকে আনতে যান। তিনি প্রথমে রাজি ছিলেন না, কিন্তু বড় মার জোরাজুরিতে শেষ পর্যন্ত গিয়েছিলেন। আমি তখন ষোড়শী, মনে প্রেমের নতুন সুর গুনগুন করে গান গাইতে গাইতে তার অপেক্ষায় ছিলাম। আর সূর্য ভাইয়া, তিনি তখন ছিলেন নিভে যাওয়া এক প্রদীপের মতো। কেউ কিচ্ছু জিজ্ঞেস করলে শুধু হুঁ বা না বলে দায় সরাতেন। আমি সারাক্ষণ তার চারপাশে ঘুরঘুর করলেও তিনি বিরক্তি হতেন না ঠিকই, কিন্তু খুশিও হতেন না। সেদিন যখন তিনি আমাকে নিতে এলেন, আমার মনে এক গভীর প্রত্যাশা ছিল, অন্তত আজ তার মুখে একটু প্রশংসা শুনবো। কিন্তু সব আশা মাঝপথেই ধূলিসাৎ হলো। খুশির চোটে দৌড়ে তার কাছে যেতে গিয়ে শাড়িতে প্যাঁচ খেয়ে ধপাস করে পড়ে গেলাম। ব্যথায় কোকিয়ে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কেঁদে দিয়েছিলাম ঠিকই, কিন্তু সৌর্য ভাইয়া এগিয়ে আসলেন না। তিনি একদৃষ্টে তাকিয়েছিলেন আমার দিকে, যেন তিনি এই জগতের কেউ নন, অন্য কোনো গ্রহের বাসিন্দা হয়ে গিয়েছেন। আমার কান্নার বেগ বাড়তেই তিনি সম্বিত ফিরে পেলেন, তবে মায়া দেখাতে নয়, বরং ধমকের এক বিশাল ঝুলি নিয়ে বসলেন। আমাকে টেনে তুলে নিজের হাতে শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে দিতে বললেন, শাড়ি সামলাতে জানিস না, সে আবার শাড়ি পরেছে, মনে হচ্ছে এক্ষুনি পিটিয়ে তোর শাড়ির ভূত ছাড়াই, ফাজিল একটা। শাড়ি ঠিক করে দিয়ে তিনি গটগট করে সামনে হাঁটা দিলেন। সেদিন আমার ভীষণ কান্না পেয়েছিল। একে তো ব্যথা পেয়েছিলাম, তার উপর লোকটা একবার ফিরে দেখা তো দূর, অসভ্য লোকটা আমাকে একটু সান্ত্বনা পর্যন্ত দিল না। তবে সেদিন সবচেয়ে অবাক হয়েছিলাম অনেক দিন পর সূর্য ভাইয়ার ঠোঁটে হাসি দেখে। কি চমৎকার ছিল সেই হাসি! কোনো পুরুষের ঠোঁটের এক চিলতে হাসি যে কোনো মেয়ের হৃদয়ে তুফান তোলার জন্য যথেষ্ট হতে পারে, তা সেদিন তাকে না দেখলে বুঝতাম না। যদিও তখন তার মুখে পুরুষালী দাড়ি গোঁফের জঙ্গল ছিল, তাতেও লোকটার সৌন্দর্য যেন কমতি ছিল না। তিনি আপন মনে বিড়বিড় করে কি একটা গান গাইছিলেন আর হাঁটছিলেন, যা আমার কাছে স্পষ্ট ছিল না। আমার হাঁটতে কষ্ট হচ্ছিল, সাথে ভীষণ লজ্জা আর অপমান লাগছিল। নিশ্চয়ই লোকটা আমার ওভাবে পড়ে যাওয়া দেখে হাসছিল। বিরক্ত হয়ে বলেছিলাম, তুমি ওভাবে হাসছো কেন সূর্য ভাই? তিনি আমার দিকে তাকিয়ে হাস্যময় গলায় বললেন, বুঝলি অনু, অনেক মাস পরে এই ঝাপসা দৃষ্টিতে রঙিন কিছু দেখলাম। বলেই তিনি আমার করুণ অবস্থা দেখে এগিয়ে এলেন, আমার শাড়ির কুচিগুলো ধরে হাঁটতে লাগলেন। তবে শুধু হাঁটছিলেন না, কিছুক্ষণ পর পর মাথায় এক একটা গাঁটটা মারছিলেন আর বকা দিচ্ছিলেন, শাড়ি পরে ঠিকমতো হাঁটতে পারে না, আসছে আবার বর সাজতে, মনে হচ্ছে এক্ষুনি পিটিয়ে তক্তা করি তোকে, বেয়াদব মেয়ে। তার এই ছোট্ট ছোট্ট ধমক, এই যত্নগুলোই তো আমাকে তার মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল। সেদিন পুরোটা পথ আমি শুধু তার মুখ পানেই চেয়েছিলাম, আর তিনি তাকিয়েছিলেন রাস্তার দিকে। তার পরের দিনের কথা, যে দাড়িগোঁফ কাটার জন্য বড়মা সারা দিন তার কাছে জ্ঞান জ্ঞান করেও রাজি করাতে পারেননি, কিন্তু হঠাৎ করেই সেদিন তিনি দাড়িগোঁফ কামিয়ে একদম পরিপাটি হয়ে এলেন। আমি আর নিজুম আপু করিডোরে দাঁড়িয়েছিলাম। তিনি আমাদের সামনে এসে বুক ফুলিয়ে বললেন, দেখ তো আমাকে কেমন দেখাচ্ছে। আমি আর নিজুম আপু তো পুরো হাঁ হয়ে গিয়েছিলাম। আমাদের এমন রিয়াকশন দেখে বেচারা সূর্য ভাই কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। নিজের শার্টের কলারটা ঠিক করতে করতে রুক্ষ স্বরে বললেন, তোরা দুটো এভাবে তাকিয়ে আছিস কেন? আমি পুরুষ বলে কি আমার ইজ্জত নেই? বেয়াদবগুলো! বলেই তিনি চলে গেলেন, আর আমরা দুই বোন খিলখিল করে হেসে উঠছিলাম। সেই স্মৃতি হাতড়াতে হাতড়াতে আমার সাজ যখন প্রায় শেষ,
তখনই দরজা খুলে নিজুম আপু ঘরে ঢুকলো। সাদা নীল শাড়িতে ওকে দারুণ লাগছিল। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে মৃদু গোলাপি আভা, ওর সৌন্দর্য যেন ফেটে পড়ছিল। নিজুম আপু আমার দিকে তাকিয়ে বলল, কিরে আর কত সাজবি? মাশাল্লাহ, তোকে তো একদম পরীর মতো লাগছে। দাঁড়া, তোকে একটু থুতু করে দিই, কারো নজর না লাগে যেন। ছি আপু, তুমি প্রতিবার এমন করো বলেই আমি মোটা হই না। লোকে বলে থুতু দিলে মানুষ শুকিয়ে যায়। ওসব কুসংস্কার বিশ্বাস করতে নেই। তোকে কিন্তু সত্যিই দারুণ লাগছে রে। এবার চল, গিয়ে দেখি আমাদের হবু ব্রাইডকে কেমন সাজিয়েছে। তারপর একটু আফসোস করে বলল, ইস, আজ যদি আমার বিয়ে হতো তবে আমিও আপুর মতো বসে বসে সকাল থেকে সাজতাম। আমি টিপ্পনি কেটে বললাম, হ্যাঁ, খুব সাজতে হবে তোমাকে। ওই সাজে দেখলে ইশতিয়াক ভাইয়া নির্ঘাত তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতেন। লোকটা বড্ড অদ্ভুত। জানি না তুমি তার কোন অ্যাঙ্গেল থেকে ক্রাশ খেয়ে বসে আছো। সে ভালো, কিন্তু নিঝুম আমার মুখ চেপে ধরল। আসতে বল গাধি, বাড়ির কেউ শুনলে আর রক্ষা থাকবে না। যদি সৌর্যভাই শুনে তবে জলজ্যান্ত কবর দেবে। তাছাড়া সে আমাকে পছন্দ করে কিনা সেটাও তো অজানা। আর ভালোবাসা, ওটা তো মানুষ দেখে হয় না রে, হয়ে যায় ব্যাস। তুই নিজেও তো সৌর্য ভাইয়ের মতো একজন গম্ভীর রাগী মানুষকে মন দিয়ে বসে আছিস, যাকে আমরা সবাই জমের মতো ভয় পাই। চল, চুলগুলো বেঁধে দিই। আমি বললাম, হ্যাঁ আপু, খোপা করে দাও। নিজুম আপু ম্লান হেসে বলল, চুলগুলো আজ খোলাই রাখ না অনু, তোকে দারুণ লাগছে। না আপু, খোলা চুলে ওই ভিড়ের মধ্যে যেতে ইচ্ছে করছে না। তাড়াতাড়ি একটা খোপা বেঁধে দাও। নিচে দাদু নিশ্চয়ই মনে মনে আমাদের বকছে। সেদিন পুরো খানবাড়ি আলোকসজ্জায় ঝলমল করছিল। সৌর্য ভাইয়া নিজে দাঁড়িয়ে সব তদারকি করছিলেন। অনেক বছর পর সব আত্মীয়রা এক হয়েছে আপুর এঙ্গেজমেন্টে। জমিদার বাড়ির আদলে তৈরি আমাদের 3 তলা খানবাড়ি আজ যেন আলোয় ঝলমল করছে। সামনে বিশাল লন, যেখানে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গেছে। কিন্তু আমার মনের ভেতর তখন কেবল একটাই চিন্তা, সৌর্য ভাইয়া কি আমাকে একবারের জন্যও দেখবেন? বাড়ির সবাই তখন অনুষ্ঠানে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি। চারিদিকে সাজ সাজ রব। সেদিন সায়রা আপু এসেছিল। পরেছিলেন একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা। ওটার ডিজাইনটা ছিল একটু খোলামেলা, অনেকটা পেট বের করা, ঠিক যেন বলিউড মুভির নায়িকাদের মতো। কাঁধ সমান চুলগুলো পেছনে ছেড়ে দিয়ে ঠোঁট হালকা লিপস্টিক মেখেছিলেন তিনি। সত্যি বলতে উগ্র সাজে তাকে অন্যরকম লাগছিল, যেন এক ভিনদেশী তন্নি। সায়রা আপু তৈরি হয়ে রুম থেকে বের হতেই সাদা পাঞ্জাবি পরা সৌর্য ভাইয়ার বলিষ্ঠ শরীরের সাথে সজোরে ধাক্কা খেলেন। সৌর্য ভাইয়া এক চুলও নড়লেন না, কিন্তু ধাক্কা সামলাতে না পেরে সায়রা আপু ছিটকে পড়তে গিয়েও নিজেকে সামলে নিলেন। তিনি রাগী চোখে সৌর্য ভাইয়ার দিকে তাকাতেই দেখলেন ভাইয়া চোয়াল শক্ত করে আগুনের মতো চোখে তার দিকে তাকিয়ে আছেন। সৌর্য ভাইয়ার এমন রুদ্র মূর্তি দেখে সায়রা আপু কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেলেন। রাগ তো তার করার কথা, কিন্তু এই লোক কেন রেগে আছেন? কিন্তু দমে না গিয়ে তিনি আঙুল উঁচিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন। তার আগেই সৌর্য ভাই রূঢ় স্বরে বলে উঠলেন, চোখ নেই নাকি দৃষ্টিতে সবসময় সমস্যা থাকে? থাকলে ডাক্তার দেখিয়ে চশমা নিন। সায়রা আপু রেগে ফেটে পড়লেন, আপনি নিজে কেন দেখেননি? নাকি মেয়ে বলে ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন? ইডিয়েট! বলেই তিনি গটগট করে চলে যেতে চাইলেন, কিন্তু সৌর্য ভাইয়া পেছন থেকে হুঙ্কার দিলেন, হোয়াট ডিড ইউ জাস্ট সে? সে ইট এগেন। আগে নিজেকে দেখুন, কি পড়েছেন? এটা আপনার আমেরিকা নয় যে পেট বের করে নিজেকে নায়িকা সাজিয়ে বেহায়া মেয়েদের মতো ঘুরে বেড়াবেন। বরদের সাথে ঠিকমতো ব্যবহার করাও তো জানেন না। তবে এই ড্রেসে যেন নিচে না দেখি আপনাকে। মনে থাকে যেন। আমার বাড়ির মেয়েদের এমন অশালীনতা আমি মোটেও বরদাস্ত করব না। বলেই সৌর্য ভাইয়া গটগট করে চলে গেলেন। সায়রা আপুর মুখ অপমানে লাল হয়ে গেল। তিনি যেন এক অদ্ভুত কারণে এই মানুষটাকে পাল্টা কিছু বলতে পারেন না, চাইলেও না। অভিমানে রুমে ফিরে গিয়ে ধপাস করে বিছানায় বসে পড়লেন। রাগে গায়ের ওড়নাটা নিচে ছুঁড়ে ফেললেন। ঠোঁটের লিপস্টিক এক টানে মুছে লেপটে দিলেন। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো তার।
রাগে তখন সায়রা আপুর শরীর কাঁপছে। কিছুক্ষণ পর আমি আর নিজুম আপু রুকাইয়া আপুর কাছ থেকে সায়রা আপুকে নিচে যাবার জন্য নিতে আসলাম। উনার এই অবস্থা দেখে আমরা চমকে উঠলাম। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, সায়রা আপু কি হয়েছে? এভাবে কেন বসে আছো? রেডি হওনি কেন? সব এলোমেলো কেন তোমার? সায়রা আপু ডুকরে কেঁদে উঠলেন। আমি যাব না অনু। তোমাদের বাড়ির এই সভ্য মানুষদের মাঝে আমার মতো অসভ্য মেয়ের জায়গা নেই। নিজুম আপু অবাক হয়ে বলল, এসব কি বলছো সায়রা আপু? ওঠো তো। আমি যাব না। যখন যে পারবে অপমান করবে। এই বাড়িতে দুদিনের জন্য বেড়াতে এসেছি বলে কি আমার মান সম্মান নেই? ওই অভদ্র লোকটা নিজেকে মনে করে কি? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুমি কি সূর্য ভাইয়ের কথা বলছো? ও ছাড়া আর কে আছে এই বাড়িতে? জঘন্য একটা লোক। আচ্ছা তোমরাই বলো, আমার এই ড্রেসে খারাপ কি আছে? আমি শান্ত গলায় বললাম, খারাপ কিছু নেই আপু, তবে এই এলাকার মানুষজন এটা ঠিক ভালো চোখে দেখবে না। আমেরিকায় তুমি যেভাবে চলতে, এখানে সেটা চলবে না। কিছু লম্পট পুরুষ তোমাকে চোখ দিয়ে গিলে খাবে। সকালের মতো কিছু মহিলা পাশে দাঁড়িয়ে জঘন্য সব কথা শোনাবে। সূর্য ভাই হয়তো তোমাকে এসব থেকে বাঁচাতেই ওভাবে বলেছেন। তিনি একটু বেশি রাগী, তবে মানুষ হিসেবে খারাপ নন। সায়রা আপু চুপচাপ বসে রইলেন। আমি পরিস্থিতি সামলাতে বললাম, আচ্ছা যা হয়েছে হয়েছে। এবার তোমাকে আমাদের বাঙালি মেয়েদের মতো শাড়ি পরিয়ে দিই। এবার আর না করো না প্লিজ। নিচে সবাই অপেক্ষা করছে। দাদু রাগ করবেন। সায়রা আপু নাক মুছে সম্মতি দিলেন। আমি আলমারি থেকে আমার সেই প্রিয় পিঙ্ক কালারের শাড়িটা বের করে এনে নিজুম আপুর হাতে দিলাম তাকে পরিয়ে দেওয়ার জন্য। নিজুম আপু অবাক হয়ে বলল, কাল না সূর্য ভাইয়া তোর ওড়না সায়রা আপুকে দিল দেখে অনেক কান্নাকাটি করলি, আজ নিজে থেকেই নিজের পছন্দের জিনিস দিয়ে দিলে? আমি ম্লান হেসে বলেছিলাম, কখনো কখনো পছন্দের জিনিস অন্যকে দিয়ে নিজেও খুশি হওয়া যায় আপু। আর শাড়ি পরলে দাদুও খুশি হবেন। নিজুম আপু মাথা নেড়ে বলল, তোকে বোঝা দায়। বর্তমান অতীতের ভাবনার ইতি টানলাম একটা শব্দে। নিজুম আপু হঠাৎ দরজার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। আমি ওর দিকে তাকাতেই ও বলল, অনু, আমার মনে হয় ভাইয়া তোকে ভালো বা কথাটা শেষ না করেই ওর মুখ চেপে ধরে দ্রুত চলে গেল। আমি জানতাম ওর পেটের মধ্যে কিছু একটা ঘুরঘুর করছে। যাও বলতে এসেও বলতে পারল না। আমার প্যাকিং প্রায় হয়ে গেছে। কাল সকালে যত দ্রুত এই বাড়ি ছেড়ে হোস্টেলে চলে যাব। কিন্তু পেটে খিদেই ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। অলস পায়ে নিচে নেমে ফ্রিজ থেকে একটা আপেল বের করে নিলাম। কিন্তু রান্নাঘর আর ডাইনিং টেবিল খুঁজে কোথাও একটা ছুরি পেলাম না। অগত্যা কুলসুম খালাকে ডাকলাম। খালা যা বললেন তাতে আমার আকাশ থেকে পড়ার দশা। খালা বললেন, আইজকা আর এই বাড়িতে ছুরি ব্লেড খুঁজা পাইবা না আম্মা। আমি অবাক হয়ে বললাম, মানে? তোমারে হাসপাতাল থেইকা নিয়ে আসার দিন সূর্য বাবার পাগলের মতো সারা বাড়ি তছনছ করেছে। কুয়াই থেইকা জানি অত রাগ আইলো, তার বাড়ি সুদ্ধা যত ছুরি কাঁচি আর ব্লেড আছিল সব খুইজা খুইজা একখানে জড়ো করলো। তারপর সেইগুলো কই নিয়া ফালাইয়া দিয়া আইছে আল্লাহ জানে। এই বাড়িতে অহন ধারালো কিছু রাখা এক্কেবারে নিষেধ কইরা দিছে সে। আমি বোকা বনে গিয়ে আবার প্রশ্ন করলাম, কেন খালা এমন পাগলামি করার মানে কি? খালা এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বললেন, কারণ জিগাইয়া কি হইব? তুমি করছালাটা কি মনে আছে? তার উপর আমাগো সূর্য বাবার মতিগতি বুঝুন বড় দায়। খালি কইল এই বাড়িতে ধারালো কিছু থাকুন যাইব না। যদি কারোর হাত কাটে বা কেউ নিজের নিয়া কোনো পাগলামি করে, তবে তার হাড়গোড় আস্ত রাখবো না সে। কারে উদ্দেশ্য কইরা এই কথা কইছে হেইডা তো তুমিই ভালো জানো। আমি ম্লান হাসলাম। খালা আবারও বললেন, তুমি যা কইরলা তাতে সবার কলিজা শুকাইয়া দিছ। হাত কাটছো ছুরি দিয়া। এই ডরে সূর্য বাবা সব সরাইছে যাতে তুমি আর কখনো ছুরি আশেপাশে না পাও। আমি তাচ্ছিল্যের স্বরে বললাম, আচ্ছা কেউ যদি হাত কাটতে চায় তবে কি শুধু ছুরিই লাগে? বাড়ির সব ছুরি ফেলে দিলে কি হবে? কাজ আছে, আবার নতুন করে কিনে এনে সেগুলো কি আমি ব্যবহার করতে পারবো না? খালা আঁতকে উঠে আমার মুখে হাত চাপা দিলেন।
আস্তাগফিরুল্লাহ, এইসব আর একবারও মুখে আনবা না। এসব কথা সূর্য বাবা শুনলে আমার কপালে দুঃখ আছে আম্মা। হেই এখন বাঘের মতো ক্ষেপা আছে। আমি ভয় পাই নাকি তাকে? এখন আমি এই আপেলটা কাটবো কি দিয়ে? বাড়ির সবাই কাটাকাটি করে কি দিয়ে? খালা বললেন, সব বাটি দিয়া কাটে এখন। দেও, আমি কাইটা দেই। লাগবে না। আমি জেদ করে আপেলটা দাঁত দিয়ে কামড়ে খেতে শুরু করলাম। লোকটা আসলেই আজব। সেদিন রাতে নিজের ঘর থেকে বের করে দিল, সাথে কত কথা শুনিয়ে দিল। তখন তো দয়া হয়নি, অথচ বজ্জাত লোকটা এখানে বসে ছুরি সরানোর নাটক করছে। খালা আমার দিকে মায়াবী চোখে তাকিয়ে বললেন, কেমনে এমনটা কইলা আম্মা? একবারও কি আমাগো কারো কথা তোমার মনে পড়ে নাই তখন? চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি ফুটে উঠল। নিজের ওপর চরম অবজ্ঞা থেকেই বললাম, ওই যে এক বাক্য আছে না, আমি বড়ই নাদান। স্রষ্টা ছেড়ে পড়েছি তার সৃষ্টির প্রেমে। সেই প্রেম ধ্বংস, পরকাল ইহকাল। রয়েছে থেমে। গলার স্বরটা কাঁপছিল আমার। বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে বললাম, জানো খালা, যাকে ভালোবাসার পরিণাম শুধুই শূন্যতা, তাকে ভালোবেসে ফেলাটাই হয়তো নিয়তির সবচেয়ে বড় পরিহাস। আমি আজ সেই নিষিদ্ধ মায়ায় বন্দী, যে আগুনে প্রতিটি শিখা আমাকে দগ্ধ করে, অথচ আমি সেই দহনেই নিজেকে সঁপে দিয়েছি। এ এক অসহ্য সুন্দর যন্ত্রণা। আমার কথা শুনে খালা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠলেন। বললেন, এমন কথা কইও না আম্মা। আমার সূর্য বাবা তোমারে অনেক ভালোবাসে, শুধু মুখে কয় না। নইলে তোমারে এইভাবে অজ্ঞান দেইখা সে যা করছিল, তা যদি তুমি নিজের চোখে দেখতা। আমাগো কাউরে তোমারে একটু ছুঁইতে দেয় নাই, এমনকি তোমার আব্বারেও না। সে কি পাগলামি! তুমি চইলা গেলে হাই কি করব একবার ভাবো আম্মা। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ওই জায়গায় আমি না হয় অন্য কেউ হলে তার পাগলামিটা এমনই হতো খালা। তিনি এমনই মানুষ, সবাইকে আগলে রাখতে জানেন। খালা আমার হাত ধরে মিনতি করলেন, আম্মা যাইও না তুমি। তুমি গেলে এই বাড়িটা ফাঁকা হইয়া যাইব। আমি তোমার জন্য সারাদিন রানমু, তুমি যা খাইতে চাও সব দিমু। তুমি তো কিছুই খাইতে পারো না, শুকাইয়া গেছে কত। শরীর দিয়া কত রক্ত গেছে তোমার মনে নাই? সূর্য বাবা পাগলের মতো তোমার লাইগা নেগেটিভ গ্রুপের রক্ত খুইজা আনছিল সেই দিন। খালার কথায় আমার সব বাঁধ ভেঙে গেল। নিজের কান্না আর আটকে রাখতে পারলাম না। তড়িঘড়ি করে খালার কাছ থেকে ছুটে নিজের ঘরে চলে আসলাম। সিঁড়ি দিয়ে ওপরে আসতেই বড়মার ঘর থেকে ঝগড়ার শব্দ কানে এলো। বড়মা আজ প্রথমবার বড় চাচুর সাথে তর্ক করছেন। আর তার কারণটা আমি। আমাকে কেন হোস্টেলে পাঠানো হচ্ছে, এটা নিয়ে বড়মা ভীষণ ক্ষিপ্ত। বড় চাচ্চু বলছেন, আহা, ও কয়েকদিনের জন্যই তো যাচ্ছে, আবার ফিরে আসবে। ওখানে মন না বসলে তখন দেখা যাবে। বড়মা তবুও রাজি হলেন না। শেষ পর্যন্ত বড় চাচুই হয়তো হার মানলেন। আমি জানতাম এটাই হবে। বড়মা মুখে যাই বলুন, আমাকে না দেখে তিনি থাকতে পারেন না। কিন্তু সবার এই অবহেলা আমি আর সহ্য করতে পারছি না। তার উপর সূর্য ভাইয়াকে প্রতিদিন চোখের সামনে দেখা, নিজেকে সামলানো বড্ড কঠিন। যদি সত্যিই আমাদের ডিভোর্স হয়ে যায় আর তিনি সায়রা আপুকে বিয়ে করেন, তবে আমি বেঁচে থেকেও লাশ হয়ে থাকবো। তার চেয়ে আগেই নিজেকে শক্ত করা উচিত, পাথর হয়ে যাওয়া উচিত। দাদুর ঘরে গিয়ে টোকা দিতেই ভেতর থেকে সাড়া এলো। দাদু চোখে চশমা লাগিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা পড়ছিলেন। বইটা তিনি আগেও অনেকবার পড়েছেন, তবু কেন জানি আজও গভীর মনোযোগ দিয়ে প্রতিটা শব্দ দেখছেন। তবে আজ আমার মনে হলো বইয়ের কুসুম আর শশীর সেই অসমাপ্ত ভালোবাসার পরিণতি যেন আমি আমার জীবনেই দেখছি। কুসুমের সব মায়া যেমন একসময় উঠে গিয়েছিল, শশীর জীবন যেমন শূন্য হয়ে গিয়েছিল, আমাদের পরিণতিও কি তেমনই হবে? সূর্যবাই কি শশীর মতোই কোনো এক অদৃশ্য ভালোবাসার মায়ায় বন্দী হয়ে আমায় দূরে সরিয়ে দিচ্ছেন? আচ্ছা, কুসুমের মতো কি আমিও কোনো একদিন অন্য কারো হয়ে অন্য কারোর সংসারে চলে যাব? সূর্য ভাইয়াও কি একদিন শশীর মতো সেই দহন বয়ে বেড়াবেন? ভাবনার মাঝে দাদু বললেন,
কিরে দাদু ভাই, এখনো ঘুমাওনি? কিছু বলবে? দাদু, আসলে আমি তো কাল হোস্টেলে চলে যাব, তাই প্যাকিং শেষ করছি। কাল সকালেই বের হব। দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটু বেশি তাড়াহুড়ো করছো না দাদু ভাই? এই বাড়ির কোনো মেয়ে কখনো হোস্টেলে থাকেনি, তুমিই প্রথম। আমি তিক্ত স্বরে বললাম। খানবাড়ির কোনো মেয়ে তো আমার মতো কখনো অপয়াও হয়নি দাদু। দাদু আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, ছি, এসব কি বলছো? তুমি কেন অপয়া হবে? তুমি তো এই বাড়ির সবচেয়ে বড় আশীর্বাদ, আমাদের সুখ, আমাদের গর্ব। তোমার হাসি দেখার জন্যই তো এই বুড়োটা এখনো বেঁচে আছে। আমি ডুকরে কেঁদে উঠলাম। আমি সহ্য করতে পারছি না দাদু, প্লিজ আমাকে যেতে দাও। বাড়ির সবাই আমার সাথে আগের মতো করে কথা বলে না। সবার নজর যেন আমাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু আমি তো শুধু তোমার কাছে মনের কথাটা বলেছিলাম দাদু। আমি তো কোনো দোষ করিনি। আমি কেন জন্মের পর থেকে শাস্তি পাচ্ছি? মানুষ নাকি পাপের শাস্তি পায়, তাহলে আমি কেন মায়ের গর্ভ থেকে এক অভিশপ্ত শাস্তি হয়ে পৃথিবীতে আসলাম? দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও দাদু, না হলে আমি শেষ হয়ে যাব। পড়াশোনাতেও মন দিতে পারছি না আমি। দাদু আমার মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, ঠিক আছে, ঠিক আছে আমার লক্ষ্মী দাদু ভাই, কান্না বন্ধ করো। এভাবে কাঁদলে আমারও যে বড় কষ্ট হয়। তুমি যদি হোস্টেলে থেকে শান্তিতে থাকতে পারো, তবে আমি কাল সকালেই তোমাকে সেখানে পাঠিয়ে দেব। বড় মা বড় চাচ্চুকে মানা করেছিলেন, মনে হয় বড় চাচ্চুও তাতে সম্মতি দিয়েছে। দাদু আশ্বস্ত করে বললেন, আমি সব ম্যানেজ করে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। মাথা নাড়িয়ে দাদুর থেকে বিদায় নিয়ে নিজের ঘরে ফিরে আসতেই চোখে পড়ল আমার বিছানার ওপর আয়েশ করে বসে আছে সেই আদুরে বিড়াল ছানাটা। অন্যদিন হলে বয়সের অপরিপক্ক আবেগে হয়তো ওকে বুকে জড়িয়ে ধরতাম। সূর্য ভাইয়ের কোল থেকে এসেছে বলে ওর গায়ের লোম লেগে থাকা সেই চেনা ঘ্রাণটুকু নিজের গায়ে মেখে নিতাম। কিন্তু এখন আর সে হৃদয়ে ঝড় তোলার পাগলামিগুলো নেই। ধীর পায়ে বিড়ালটার কাছে গিয়ে ওর গায়ে হাত দিতেই ও একদম গলে কাদা হয়ে শরীর এলিয়ে দিল, যেন বলছে আমায় আরো একটু আদর করে দাও। নিজের অজান্তেই ঠোঁটে হাসি ফুটে বলল, আমি বিড়ালটাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বললাম, আমি কাল চলে যাব রে। এই ঘরটায় তুই কাল থেকে একদম একা আছিস। তবে একটা শর্ত, তুই ওই হিটলার সূর্য ভাইয়ের আশেপাশেও যাবি না। এখন হয়তো খুব আদর পাবি, কিন্তু আমার মতো তোকেও একদিন দূরে ছুঁড়ে ফেলবে সে। তখন ভীষণ কষ্ট হবে রে, যেমন আমার হচ্ছে। বুক ফেটে কান্না আসছে, কিন্তু দেখ আমি কাঁদতে পারছি না, কারণ আমি চাইলেই তো আর কেঁদে সব পেয়ে যাব না। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা শোন, আমাকে মিস করিস কিন্তু ভীষণ ভাবে মনে রাখবি আমায়, কারণ এই বাড়িতে আমাকে মনে রাখার মতো তো কেউ নেই। তুই না হয় মনে রাখলি। কথাটা শেষ করতেই পিছনে কারোর উপস্থিতির উষ্ণতা অনুভব করলাম। কেউ একজন ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছে। তার শরীরের তপ্ত শ্বাস আমার ঘাড় অব্দি পৌঁছে যাচ্ছে। শরীরের সেই পরিচিত উষ্ণতা জানান দিচ্ছে তিনি এসেছেন। ভয়ে আর আবেশে আমার নড়াচড়া করার ক্ষমতা যেন লোপ পেল। নিচু নিচু স্বরে এক গম্ভীর কণ্ঠস্বর কানে এলো, বলেছিলাম না আমার জীবন আর আমার জিনিসের সবকিছু থেকে দূরে থাকবি। বুকের ভেতরটা তখন ধড়ফড় করছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে না তাকিয়েই বললাম, আমি আপনার ঘর কিংবা আপনার জিনিসের কাছে যাইনি, বরং আপনি আর আপনার বিড়াল আমার ঘরে আমার কাছে এসেছেন। বলেই এক ঝটকায় পেছনে ফিরতে গেলাম, আর অমনি তার বলিষ্ঠ শরীরের সাথে ধাক্কা খেয়ে ছিটকে বিছানায় বসে পড়লাম। সূর্য ভাইয়া নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে বললেন, এই শরীরে এত তেজ আসে কোত্থেকে রে? একটা সামান্য ধাক্কা খেয়েই তো সোজা বিছানায় শটান। তিনি আমার গোছানো ব্যাগ আর প্যাকিং এর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন। এসব কি? তোকে হোস্টেলে যাওয়ার পারমিশন কে দিয়েছে? আমি জেদ ধরে বললাম, দাদু সহ এই বাড়ির সবাই দিয়েছে। সে দু হাত পকেটে ঢুকিয়ে কাঁধ ঝাড়া দিয়ে বলল, আমি তো দিইনি, আর আমার পারমিশন ছাড়া তোর এক পাও নড়ার ক্ষমতা নেই। 1 ঘন্টার মধ্যে এই ব্যাগপত্র সব আগের জায়গায় চলে যাওয়া চাই। আমি তেড়ে উঠলাম, আপনার কথায় সব হবে নাকি?
আপনি কি আমাকে নিজের দাসী মনে করেন? যখন যা বলবেন আমি তাই মাথা পেতে নেব? সূর্য ভাইয়া এক কদম এগিয়ে এলেন, গলা নিচু করে বলেন, এত তেজ পাস কোথায় তুই? নিজেকে খুব বড় দেখাচ্ছিস তাই না? খুব ম্যাচিওর হয়ে গেছিস? অবশ্যই আমি বড় হয়ে গেছি। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যথেষ্ট ম্যাচুরিটি আমার আছে। সূর্য ভাইয়ের ঠোঁটে অদ্ভুত এক হাসি ভেসে উঠল। এমন এক মরণাতুর হাসি হাসলেন যাতে কারো জান কোরবান হয়ে যেতে পারে। তিনি আরো খানিকটা ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, জানিস, বিবাহিত মেয়েরা বেশি ম্যাচুরিটি দেখাতে গেলে কি হয়? তার রহস্যময় কথায় আমি কৌতূহলী হয়ে বোকার মতো জিজ্ঞেস করে বসলাম, কি হয়? সূর্য ভাইয়ের ঠোঁটের কোণে শয়তানি হাসির মেলা বসেছে। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর চলে যেতে যেতে পাশ ফিরে বললেন, খুব তাড়াতাড়ি এক বাচ্চার মা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই পানি খেতে খেতে ওখান দিয়ে যাচ্ছিলেন বড় চাচ্চু। ছেলের মুখে এমন বিস্ফোরক কথা শুনে তিনি সামলাতে পারলেন না। মুখের সব পানি ফরফর করে সামনে ছিটিয়ে দিলেন। সূর্য ভাই একবার চরম বিরক্তি নিয়ে বাবার দিকে তাকালেন। তারপর ভাবলেশহীন মুখে গটগট করে চলে গেলেন। আর আমি পাথরের মতো জমে দাঁড়িয়ে রইলাম। আসলে এখানে আমার রিঅ্যাকশনটা ঠিক কি হওয়া উচিত ছিল সেটাই বুঝে উঠতে পারলাম না। আমি জানি চাচ্চু মূলত বড় মার সিদ্ধান্ত জানাতে এসেছিলেন যে তিনি আমার হোস্টেলে দিতে রাজি নন। কিন্তু সূর্যের কথা শুনে তিনি সব ভুলে গিয়েছেন। একবার সূর্য ভাইয়ের যাওয়ার দিকে আর একবার আমার দিকে তাকিয়ে চাচ্চু যেদিক থেকে এসেছিলেন সেদিকেই হাঁটা দিলেন। আমি দ্রুত দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় ধপ করে বসে পড়লাম। আমার কান গাল সব কেন যেন আগুনের মতো গরম হচ্ছে। সে তো বিবাহিত মেয়ের কথা বলছে, আমিও তো বিবাহিত। কিন্তু আমাদের বিয়ের তো কোনো মানেই নেই। বড্ড তৃষ্ণা পেয়েছি। সাধারণ পানিতে হবে না, একদম বরফ মেশানো ঠান্ডা পানি লাগবে। তড়িঘড়ি করে দরজার কাছে গেলাম। কিন্তু হায় আল্লাহ, এ কি বিপদ! আমি ভেতর থেকে দরজা বন্ধ করছিলাম, এখন হাজার চেষ্টাতেও দরজা খুলছে না কেন? এটা কি কোনোভাবে জ্যাম হয়ে গেল? আজ সবকিছুই কেমন যেন বড্ড অদ্ভুত লাগছে। সবচেয়ে বেশি সূর্য ভাইয়ার আচরণ। তার এমন অদ্ভুত আচরণে চোখের সামনে ভেসে উঠল রুকাইয়া আপুর বিয়ের রাতের সেই স্মৃতি। সেই রাতেও তিনি এমন সব অদ্ভুত আচরণ করেছিলেন এবং সেই রাতেই জীবনে প্রথমবার তিনি আমাকে ভুল বুঝে সবার সামনে আমার সাথে জঘন্য ব্যবহার করেছিলেন। আর আমি অভিমানে নিজের মৃত্যুর পরোয়ানায় সই করেছিলাম। সেদিন প্রথমবার সূর্য ভাইয়ার এক অদ্ভুত আচরণের সাক্ষী হয়েছিলাম। রুকাইয়া আপুর এঙ্গেজমেন্টের সেই রাত। নিজেকে আমি তিল তিল করে সাজিয়েছিলাম শুধু তার মুখে একটা প্রশংসা শোনার আশায়। আমি, নিজুম আপু আর সায়রা আপু তিনজন যখন শাড়ি পরে রাজকীয় ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, ড্রয়িং রুমে উপস্থিত সবার চোখ যেন আমাদের উপর আটকে গেল। বড়দের নজর এড়াতে বড়মা এগিয়ে এসে আমাদের চোখের কোণে আঙুল ঠেকিয়ে কাজলের টিপ দিয়ে দিলেন। বিড়বিড় করে দোয়া পড়ে ফুঁ দিলেন। ছোট চাচু তো রীতিমতো পকেট থেকে টাকা বের করে আমাদের মাথার উপর দিয়ে ঘুরিয়ে সদকা করলেন। সবার নজর আমাদের উপর থাকলেও আমার অবাধ্য চোখ দুটো তখনও কেবল একজনকে খুঁজছিল। আর যখন তাকে খুঁজে পেল তখন আমার নিজেরই নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। সাদা ধবধবে পাঞ্জাবিতে সূর্য ভাইয়াকে সেদিন কি যে মোহনীয় লাগছিল। সিল্কি চুলগুলো নিখুঁতভাবে সেট করা, ফর্সা কবজিতে কালো বেল্টের একটা দামি ঘড়ি, সব মিলিয়ে তার সেই বলিষ্ঠ অবয়ব আর ঠোঁটের কোণে ঝুলে থাকা অসাময়িক হাসিটা দেখে মুহূর্তেই আমার হৃদয় তোলপাড়। উফ, কি মারাত্মক সৌন্দর্যে দেখাচ্ছিল তাকে! কোনো পুরুষের বর্ণনা দিয়ে যদি মেয়েদের ক্রাশ খেতে বাধ্য করতে হয় তবে সেদিনের সূর্য ভাইয়ারই তার শ্রেষ্ঠ উদাহরণ। অথচ লোকটা একবার আমার দিকে তাকালো না। কেন জানি মনে হচ্ছিল তিনি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে নিজের ভেতরের কোনো এক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছেন। অথচ আমি নির্লজ্জের মতো ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়েছিলাম। আর মনের ভেতরটায় ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হচ্ছিল। কারণ হলেন অধিকাংশ মেয়ের নজর তখন আমার সূর্য ভাইয়ের উপর। তিনি যেদিন পা বাড়াচ্ছিলেন মেয়েদের চোখের মণিগুলো সেদিকেই রিভলভিং
চেয়ারের মতো ঘুরছিল। মনে হচ্ছিল ওরা যেন চোখ দিয়ে আমার প্রিয় মানুষটাকে গিলে খাচ্ছে। ইচ্ছা করছিল ছুটে গিয়ে হলের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলি, এই লোকটা আমার ব্যক্তিগত সম্পত্তি, খবরদার কেউ ওনার দিকে ভুলেও চোখ তুলে তাকাবে না, তাই সাবধান থাকুন খুকুমণিরা। কিন্তু সেই অদম্য ইচ্ছেটাকে সজোরে দমন করলাম আমি। মনে মনে ভাবলাম ভবিষ্যতে যখন উনি আমার হবেন তখন ওনাকে সিন্ধুকে ভরে রাখবো, মাঝে মাঝে বের করে শুধু নিজে দেখবো, তারপর আবার লুকিয়ে রাখবো জগতের আড়ালে। সায়রা আপু দূর থেকে সূর্য ভাইয়াকে দেখে বিরক্তিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেলেন। ভাইয়ার চোখে সেটা এড়ালো না, তবে তিনি তখন ব্যস্ত ছিলেন তার সেই বিটকেল বাহিনী নিয়ে। সায়েম, রাফাত, ইমন, আসলাম আর ইশতিয়াক ভাইয়া সবাই তার ছোটবেলার বন্ধু। মঞ্চের ওপর রুকাইয়া আপু আর তানভীর ভাইয়া পাশাপাশি বসে আছেন। ফটোগ্রাফাররা তাদের ঘিরে ফ্ল্যাশ ছুড়ছিল। আমারও খুব ইচ্ছে ছিল ওখানে গিয়ে পোজ দেওয়ার, কিন্তু সূর্য ভাইয়া আগের রাতেই কড়া নির্দেশ দিয়েছিলেন, খবরদার অনু, তোকে যেন ফটোগ্রাফারদের ত্রিসীমানায় না দেখি। ছবি তোলার হলে নিজুম বা রিদানকে দিয়ে নিজের ছবি ফোনে তুলবি, মনে থাকে যেন। তার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করা আমার মজ্জাগত অভ্যাস। তাই সেদিনও সেই নিষেধের বাইরে গেলাম না। ছবি তোলার শখ বিসর্জন দিয়ে দূরেই রইলাম। ইশতিয়াক ভাইয়া তার বড় ভাইয়ের পাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে সাহস জোগাচ্ছিলেন। বন্ধুদের আড্ডায় আসতে পারছেন না বলে তার মুখটা গম্ভীর। তার শয়তান বন্ধুগুলো তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ মজা নিচ্ছিল। ব্যাপারটা দেখতে বেশ মজাই লাগছিল। নিজুম আপুও গিয়ে রুকাইয়া আপুর পাশে দাঁড়িয়েছে, কিন্তু লক্ষ্য করছিলাম রুকাইয়া আপুর মুখটা ভীষণ গম্ভীর। বিয়ের কথা ওঠার দিন থেকেই আপু কেন জানি এমন থতমত হয়ে গেছিল। অন্যদিকে সায়েম ভাইয়া তো যথারীতি পচা জোকসের ঝুড়ি খুলে বসেছেন। দাঁত কেলিয়ে বললেন, মামা একটা জোক শোন। ধর একটা গরু মই দিয়ে গাছে উঠলো, গাছটার সব পাতা খেয়ে সাবার করলো, কিন্তু পাতা শেষ হওয়ার পর গরুটাও নিচে নামলো না, কেন বলতো? সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কেন? সায়েম ভাইয়া তার ৩২ পাটি দাঁত বের করে হাসতে হাসতে বলল, কারণ ওটা গল্প ছিল। গল্পের গরুই তো গাছে ওঠে, নিচে তো আর নামে না। উনার নিজের জোকসে উনি নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছিলেন। আসলাম ভাই বিরক্ত হয়ে বললেন, মামা তোর দোয়ায় লাগে, আর মুখ খুলিস না, খুললেই আবর্জনা বের হয়। সৌর্য ভাইয়া মৃদু হাসছিলেন। রাফাত ভাইয়া চুপচাপ দাঁড়িয়েছিলেন। সৌর্য ভাই তার কাঁধে হাত রেখে বললেন, কি রে রাফাত, তুই এমন মুখ ভার করে আছিস কেন? রাফাত ভাইয়া আফসোসের সুরে বললেন, আর বলিস না, বাড়ি থেকে মেয়ে খুঁজছে বিয়ের জন্য। এই জাঁকজমক দেখে আমার তো এখন থেকেই মাথা ঘুরছে। বিয়ে করলে না জানি কত খরচ হবে। আসলাম ভাই ফোড়ন কাটলেন, সালা কিপটা, মেয়ের খবর নাই, খরচের চিন্তাই শেষ। রাফাত হাসতে হাসতে বলল, টাকা থাকলে মেয়ে রকেটে করে আসবে মামা, টেনশন নাই। তাই নাকি চান্দু? টাকা থাকলে তো রকেটে করে মেয়ে আসবে, কিন্তু তোর মাথায় তো চুল নেই, রকেট নামবে কোথায়? সকলে একসাথে হেসে উঠল। এরই মধ্যে ইশতিয়াক ভাইয়া কোনো মতে তার ভাইকে একা রেখে বন্ধুদের দিকে এগিয়ে এলেন। তবে তার নজর ছিল অন্য কোথাও, কাউকে হন্যে হয়ে খুঁজছিলেন তিনি। সৌর্য ভাই ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি খুঁজছিস আমাকে বল? ইশতিয়াক ভাই একটু ঘাবড়ে গিয়ে বললেন, আরে না, কিছু না, জাস্ট দেখছিলাম সাজানোটা অনেক সুন্দর হয়েছে। সৌর্য ভাই বেশ ভাব নিয়ে বললেন, দায়িত্ব কার ছিল দেখতে হবে না? সায়রা আপু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন আর হাসছিলেন। সৌর্য ভাইয়ের মনে হলো তখন সায়রা আপুকে ওভাবে ধমক দেওয়াটা হয়তো ঠিক হয়নি। মেয়েরা যাই পড়ুক, বোঝানোটা অন্যভাবে হতে পারত। অনুতপ্ত হয়ে বন্ধুদের আসি বলে তিনি সায়রা আপুর দিকে এগিয়ে গেলেন। সায়রা আপু সূর্য ভাইয়াকে দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে নিলেই ভাইয়া বলে ওঠেন, সরি মিস আমেরিকা, আসলে অমন পোশাকে একজন নারীকে দেখে আমার মনে সম্মান জাগে না। নারী তখনই সুন্দর যখন সে নিজেকে দামি মনে করে আগলে রাখে, পুরুষের সামনে নিজেকে পণ্য বানায় না। তাই হয়তো কিছু রুড় কথা বলে ফেলেছিলাম।
সায়রা আপু প্রথমে সূর্য ভাইয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন, তারপর তার এমন সহজ স্বীকারোক্তিতে কিছুটা দমে গেলেন। সায়রা আপু বললেন, সরি, একসেপ্টেড। শুধুমাত্র অনু আপনার ব্যাপারে ওকালতি করছিল বলেই কথা বলছি, না হলে বলতাম না। তবে তখন এভাবে না বলে ভালোভাবেও বললে পারতেন। সৌর্য ভাই হাসছিলেন। দুঃখিত, নেক্সট টাইম থেকে বুঝিয়ে বলবো। বাই দ্য ওয়ে, আপনাকে শাড়িতে সুন্দর লাগছে। সায়রা আপু ভ্রু কুঁচকে বললেন, শুধু সুন্দর? কথা শোনানোর সময় তো কথার খই ফোটে, আর প্রশংসার সময় এতটুকু? বড্ড কিপটে আপনি, মিস্টার। সৌর্য ভাইয়া এবার অট্টহাসি হেসে বললেন, ঠিক আছে, আপনাকে অপ্সরার মতো লাগছে, মিস আমেরিকা। সায়রা আপু খিলখিল করে হেসে উঠলেন। ঠিক সেই মুহূর্তেই আমি এক প্রকার ছুটে এসে তাদের মাঝখানে দাঁড়ালাম। বুকের ভেতরটা কেন জানি অজানা এক আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। সূর্য ভাইয়ের মুখে অন্য কোনো মেয়ের প্রশংসা অসহ্য একটা তীব্র দহন যেন কলিজা পুড়িয়ে দিচ্ছে। আমি সূর্য ভাইয়ের চোখের দিকে তাকিয়ে জেদ মেশানো গলায় বললাম, সূর্য ভাই, আমি শাড়ি পরলাম, অথচ তুমি একবারও বললে না আমাকে কেমন লাগছে। সূর্য ভাই আমার দিকে তাকালেন না, দৃষ্টি অন্যদিকে রেখেই খুব নির্লিপ্ত স্বরে বললেন, সুন্দর লাগছে। আমি গাল ফুলিয়ে বললাম, শুধু সুন্দর? তিনি একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়লেন। একবার মাত্র আমার চোখের দিকে তাকালেন, সেই অদ্ভুত চাহনি পরক্ষণেই সরিয়ে নিয়ে ধরা গলায় বললেন, চাঁদের মতো সুন্দর লাগছে। তার এই ছোট্ট প্রশংসাটুকুই আমার সব রাগ পানি হয়ে গেল। লজ্জায় মুখ নামিয়ে আমি মুচকি হাসলাম। এমন সময় পেছন থেকে তন্নি আর মিথিলা আমায় ডাকতে শুরু করলো। একরাশ বিরক্তি নিয়ে আমি সেদিকে পা বাড়ালাম, কিন্তু যাওয়ার সময় কানে এলো সায়রা আপুর সেই বাঁকা প্রশ্ন। সায়রা আপু টিপ্পনি কেটে বললেন, চাঁদের মতো কাকে বললেন? অনুকে নাকি অন্য কাউকে? কারণ আপনার চোখ তো অন্যদিকে ছিল। সূর্য ভাই এবার এক অদ্ভুত রহস্যময় হাসি হাসলেন। গভীর এক অনুভূতির রেশ টেনে বললেন, ভয়ঙ্কর সুন্দর কোনো কিছুর দিকে তাকাতে নেই। চোখের সাথে সাথে হৃদয়ের ঝলসানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সায়রা আপু ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। কথাটা গূঢ় অর্থ হয়তো তার বোধগম্য হয়নি। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে? সূর্য ভাইয়া এবার বেশ রসিকতা আর মুগ্ধতা মিশিয়ে বললেন, আপনি একজন বাধ্য মেয়ে। বললাম, আর আপনি শাড়ি পরে ফেললেন। রূপবতী তো জানতামই, এখন দেখছি বুদ্ধিমতী হতে চাইছেন। তবে সবকিছু বুঝতে নেই, শাড়িতে আজ আপনাকে পূর্ণাঙ্গ নারী লাগছে। বহু পুরুষ অলরেডি আপনার প্রেমে পড়ে গেছে। কয়েক বছর আগে এলে হয়তো আমিও পড়ে যেতাম। সায়রা আপু ঠোঁট উল্টে বললেন, বাঙালিরা ফ্ল্যাটিং এ ওস্তাদ, সেটা মমের কাছ থেকে শুনেছিলাম, আজ চোখে দেখলাম। সূর্য ভাই হেসে ফেললেন, এটা কোনোভাবেই ফ্ল্যাটিং না, সুন্দরকে সুন্দর বলার সৎ সাহস মাত্র। আমি তন্নি আর মিথিলার সাথে দাঁড়িয়ে গল্প করলেও আপনার প্রাণ পাখিটা ছটফট করছিল সূর্য ভাইয়ের আশেপাশে। ওনাদের ওভাবে কথা বলতে দেখে আমার ভেতরটা জ্বলে খাক হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল এক্ষুনি এই আসর ছেড়ে কোথাও চলে যাই। আমরা বান্ধবীরা মিলে প্ল্যান করলাম এঙ্গেজমেন্ট শেষ হলেই বাইরে কোথাও ঘুরতে যাব। এইদিকে আংটি বদলের অনুষ্ঠান শুরু হলো। চারিদিকে হই হুল্লোড়। বাড়ির সবাই মিলে সূর্য ভাইকে গান গাওয়ার জন্য জোরাজুরি শুরু করলো। তিনি প্রথমে রাজি না হলেও শেষমেশ গিটার হাতে তুলে নিলেন। সাদা পাঞ্জাবিতে তার ওই রাজকীয় লুক আর হাতে গিটার, মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা বুঝি এক্ষুনি চিরে বেরিয়ে আসবে। তিনি গিটারের তারে টুংটাং আওয়াজ তুললেন। সায়রা আপু এসে ঠিক আমার পাশে দাঁড়ালেন। তার চেয়েও মুগ্ধতা স্পষ্ট। সূর্য ভাইয়া চোখ বন্ধ করে গিটারের তারে আঙুল বুলিয়ে দিয়ে গেয়ে উঠলেন। গানের প্রতিটা লাইনে আমার বুক কেঁপে উঠছিল। আমি বুঝতে পারছিলাম না এই গানটা কার জন্য। মাঝে মাঝে উনি আর চোখে তাকাচ্ছিলেন, আমি তাকালেই চোখ সরিয়ে নিচ্ছিলেন, কিন্তু তারপর আবার তাকাচ্ছিলেন। আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। ওই দৃষ্টিটা আমার জন্য নাকি সায়রা আপুর জন্য? আমার খুশিতে ডগমগ মনটা মুহূর্তেই বিষাদে ভরে গেল যখন দেখলাম সায়রা আপু সূর্য ভাইয়াকে ইশারায় বাহবা দিচ্ছেন, আর সেও মুচকি হেসে ইশারায় শুকরিয়া জানাচ্ছেন। সূর্য ভাই কি তবে এই গানের আকুতিগুলো সায়রা আপুর জন্যই গাইছেন? তিনি কি সত্যি সত্যি মায়ায় পড়ে গেছেন? গানের কলিগুলো যেন আমার বুকে তীরের মতো বিঁধছিল। গান শেষ হতেই করতালিতে লন মুখরিত হয়ে উঠল।
সবাই বাহবা দিতে সূর্য ভাইয়ের কাছে জড়ো হলো। সায়রা আপুও সেদিকে এগিয়ে গেলেন। আমার আর সহ্য হলো না, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি ঠিক করলাম আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমাদের বাইরে যাওয়ার প্ল্যানটা মনে পড়লো। নিজুম আপুকে বলতেই সে যাবে না বলল, তবে আমাদের পারমিশন দিয়ে দিল। কেউ যাতে আমাদের উপর নজর না রাখে, তাই নিজুম আপু নিজেই ঘর থেকে টাকা এনে আমার হাতে ধরিয়ে দিল। বাইরে বের হতেই পথের সামনে ইশতিয়াক ভাইয়া। তিনি মুগ্ধ হয়ে ফিসফিস করে বললেন, অপূর্ব, যেন লাল রোদের ছোঁয়ায় ভেজা কোনো ফুল, যার রূপে চোখ আটকে থাকে অনন্তক্ষণ। তার কথায় আমি হেসে ফেললাম, ধন্যবাদ ভাইয়া, আজকের সকল প্রশংসায় শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার জন্য। ইশতিয়াক ভাইয়া হাসলেন, তা এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? পালিয়ে নাকি? আমি কিছুটা ভয় পেলাম, সূর্য ভাইয়া শুনলে তো হাড় আস্ত রাখবে না, তাই কথা চেপে দিয়ে বললাম, আরে না। আর মিথিলা বাইরে দাঁড়িয়ে আছে, ওদের কাছেই যাচ্ছি। বলেই পাশ কাটিয়ে গেটের বাইরে বেরিয়ে গেলাম। ঠিক বুঝতে পারিনি এতক্ষণ সূর্য ভাইয়া প্লেটে করে খাবার নিয়ে অতিথিদের দিচ্ছিলেন এবং আমাদের দুজনকে ওভাবে হাসিমুখে কথা বলতে দেখে তিনি মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। তার চোয়াল শক্ত হয়ে গেল। ইশতিয়াক ভাইয়া সবসময় আমার প্রতি একটু বেশিই কোমল। হয়তো তার জন্যই সূর্য ভাইয়ের মনে সেদিন সন্দেহের কোনো বীজ উকি দিয়েছিল। আমাকে গেট পার হয়ে বাইরে যেতে দেখে সূর্য ভাইয়ের চোখের ভাষা বদলে গেল। হাতের খাবারের গামলাটা সাব্বির ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে তিনি দ্রুত পা বাড়িয়েছিলেন আমার পিছু পিছু।